আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়, সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, ইয়েমেনের চলমান সংঘাত গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে এরকম অনেক অভিমত প্রকাশ করেছেন। কারণ গত কয়েকদিন যাবৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে ব্যাপকভাবে তারা সংঘাতে জড়িয়ে পড়েছে। যার ফলে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে। আর এই অভিযানের ফলে হুতি গোষ্ঠী বেশ বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে অনেকে প্রশ্ন তুলেছে যে আবারও কি ইয়েমেনে তাদের গৃহযুদ্ধের দিকেই ধাবিত হচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে সাথে নতুন করে আবারও ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের একটি তেল শোধনাগারের উপরে আক্রমণ করেছে, যেটা দায়ভার ইতিমধ্যে স্বীকারও করেছে তারা। এখন প্রশ্ন হচ্ছে যে সৌদি আরব তাদের 3টে রাষ্ট্র মিলে সামরিক জোট তৈরি করেছে। সেই জোটের মূল শর্ত ছিল যে কোনো সামরিক আক্রমণ যদি কোনো রাষ্ট্রের উপর হয়ে থাকে, ভেবে নিতে হবে যে 3 রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে এবং সেটার জবাব 3 রাষ্ট্র যৌথভাবে দিবে। তাহলে প্রশ্ন উঠছে যে এখানে 3 রাষ্ট্র মিলে কি ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে কিনা। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং সেই সাথে সাথে ভিডিওটা ফুল টাইম দেখবেন। দেখার পরে আপনাদের মতামতগুলো জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, যদি না লেগে থাকে তাহলে ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে ইয়েমেনের নতুন করে আরেকটা গৃহযুদ্ধের দিকে ঝুঁকতে পারে বলে অনেক বিশ্লেষকরা মতামত প্রকাশ করছেন। কেন প্রকাশ করছেন? তারা বলছেন যে গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো বিবৃতি জারি করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একাধিক রণাঙ্গনে হুতি অবস্থানগুলোর উপরে সে দেশের সামরিক বাহিনী অভিযান শুরুর ঘোষণা দিয়েছে, যেটা করে নতুন করে উত্তেজনা তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী বিগত কয়েকদিনে হুতিদের ক্রমবর্ধমান হামলার পক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে আমি একটু বলে রাখি যে গত দুদিন আগে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছিল যে ইয়েমেনের সামরিক বাহিনীর উপরে তারা আক্রমণ করার ফলে সেখানে শতাধিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করতে তারা সক্ষম হয়েছে। যার কারণে এর পাল্টা জবাবস্বরূপ ইয়েমেনের যে সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে অনেকেই এই মতামত দিচ্ছে। হুতিরা সামরিক অবস্থান ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে হামলা জোরদার করেছিল এবং যার জবাবে সেনা মুখপাত্র জানান আক্রমণ অব্যাহত থাকলে তারা কঠোরতম ব্যবস্থা নেবেন। এখন এই কঠোরতম ব্যবস্থা নিতে গেলে আসলে হুতি গোষ্ঠীর সাথে তাদের কিভাবে যুদ্ধটা শুরু হতে পারে সেটা অনেকেই এখনো কল্পনা করতে পারছে না। কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সামরিক বাহিনী অভিযান শুরু করার ফলে সে দেশে গৃহযুদ্ধ বেশ কয়েকবার বেজে গিয়েছিল। সেটি আবার পুনরায় আবার পুনরাবৃত্তি করছে কিনা সেই দিকটাও নিয়ে অনেকেই বিশ্লেষণ করার চেষ্টা করছে। তবে মূল কথা হচ্ছে যে হুতিরা মূলত অগ্রিম আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে যাতে সেনাবাহিনী কোনো বড় আকারের সামরিক পদক্ষেপ নিতে না পারে। কারণ দেখেন, হুতি গোষ্ঠী হলো এমন একটা গোষ্ঠী যারা ইরানের নিয়ন্ত্রিত, এটি সশস্ত্র গোষ্ঠী। এদেরকে কমান্ডিং করে হচ্ছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। সমস্ত সামরিক যতগুলো কমান্ডিং সিস্টেম আছে, তাদের ক্ষেপণাস্ত্র, মিসাইল এবং বড় ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেগুলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই ট্রেনিং কিন্তু ইরানের সশস্ত্র গোষ্ঠী বা ইরানের আইআরজিসির পক্ষ থেকে তারা কিন্তু এই ইয়েমেনের হুতি গোষ্ঠীকে সেভাবে ট্রেনিং দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে হুতি গোষ্ঠীর সাথে আসলে যদি ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে তাদের যুদ্ধে জড়িয়ে পড়ে, সেই জায়গা থেকে আসলে এটাকে কন্ট্রোল করাটা কতটা কঠিন হয়ে যাবে ইয়েমেনের সামরিক বাহিনী। এবং ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে সৌদি আরবের তাদের একটা জোট আছে, অর্থাৎ সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সামরিক বাহিনী। এখন সৌদি আরব সাথে হুতি গোষ্ঠীর সাথে সংঘাত এবং ইয়েমেনের সামরিক বাহিনী যখন হুতি গোষ্ঠীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, তখন সৌদি আরবের যে সামরিক বাহিনীর জোট আছে সেই জোটগুলো তারাও হুতি গোষ্ঠীর বিরুদ্ধে চলে যাবে। এবং যখন এই একে অপরের বিরুদ্ধে চলে যাবে, তখন ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ নিয়ে ইরানের যে আরও সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, যেমন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, তারপরে ইরাকের মিলিশিয়া গোষ্ঠী, এরা তখন কি চুপ করে বসে থাকবে? নিশ্চয় না। কারণ তখন তারা নতুন করে পুনরুদ্যমে হুতি গোষ্ঠীর সাথে তারা এই যে ইয়েমেনের সামরিক বাহিনী আছে তাদের সাথে সংঘাতে জড়িয়ে পড়বে। এবং এই সংঘাতটা শুধুমাত্র সামরিক বাহিনীর মধ্যেই বা সশস্ত্র বাহিনীর ভিতরেই তখন ক্ষান্ত থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে আঞ্চলিকভাবে, তাদের সমস্ত নাগরিকের প্রত্যেকটা জীবনের সাথে জড়িয়ে পড়বে। তখন এই যুদ্ধটা প্রত্যেকটা যুদ্ধের ন্যায় অন্যান্য সময় যেভাবে দেখেছি গৃহযুদ্ধ বেজে গেছে, সেই পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে অনেকে মতামত প্রকাশ করছে। দেখেন, এখন এই পরিস্থিতি আসলে আদৌ সৃষ্টি হবে কিনা সেটা এখনো বলা বড় মুশকিল। তবে পরিস্থিতি শান্ত করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, যেটা আমরা প্রতিনিয়ত প্রতি সময় দেখে থাকি। জাতিসংঘের যেটা কাজ,
যে কোনো সংঘাতে সে দেশের মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যায়, আর তারা শুধু আহ্বান করার মধ্যে দিয়েই ক্ষান্ত থাকে, কারণ তাদের এর বাইরে আর কোনো কাজ নেই। তো সম্প্রতি যেখানে দেখা যায় হুতিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারগুলোতে চালানো আক্রমণের তীব্র নিন্দাও জানিয়েছেন জাতিসংঘের পক্ষ থেকে। এখন এই তীব্র নিন্দা এবং তীব্র আমন্ত্রণ বা আহ্বান, এই বিষয়গুলো কতটুকু ভূমিকা পালন করে সেই বিষয়টি নিয়ে আপনারা ভালো করে জানেন জাতিসংঘের ভূমিকাটা কি। কিন্তু নতুন করে যেভাবে তারা সংঘাতে জড়িয়ে পড়ছে, এই সংঘাতে জড়িয়ে ফেলার পরে মানে আগামী দিনে আসলে হুতি গোষ্ঠীর ভাগ্যে কি আছে তথা মধ্যপ্রাচ্যের ভাগ্যে কি আছে সেটা বলা বড় মুশকিল। কারণ যেভাবে ছোট ছোট বিষয়গুলো নিয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ছে প্রত্যেকটা সশস্ত্র গোষ্ঠী, এটার ফলে আসলে সেখান থেকে আসলে এর উত্তোলন আছে কি না আদৌ, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মধ্যে এখন প্রশ্ন জাগা দিয়েছে যে আসলে যেন মধ্যপ্রাচ্য কেন যেন মনে হচ্ছে দিনের পর দিন বা সময়ের সাথে সাথে উত্তেজনাগুলো ছড়িয়ে পড়ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই সাথে সাথে আরেকটি বিষয় যেটা বলতেছিলাম যে নতুন করে ইয়েমেনের হুতি গোষ্ঠী আবার সৌদি আরবের আরাম করে একটি তেল শোধনাগারে ব্যাপকভাবে সেখানে হামলা করেছে। সেখানে তেল শোধনাগারে এর পূর্বেও কয়েকবার হামলা করেছিল সেই তেল শোধনাগারটির উপরে। এই আক্রমণের ফলে তেল শোধনাগারটি পুরো আগুনে একদম পুড়ে ছারখার হয়ে যায়। এটার ফলে এখন সৌদি আরবের পক্ষ থেকে কিভাবে এটা জবাব দিবে, যেহেতু আমরা জানি যে গতকাল সৌদি আরবের নেতৃত্বে তুরস্ক এবং পাকিস্তান একটা সামরিক জোট তৈরি করেছে। এখন এই সামরিক জোটের অন্যতম মূল শর্ত হচ্ছে যে কোনো একটি রাষ্ট্রের উপর কোনো রাষ্ট্র যদি সামরিকভাবে আক্রমণ করে তাহলে ভেবে নিতে হবে যে ৩ রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে এবং সেটার জবাব ৩ রাষ্ট্রের পক্ষ থেকে তারা দিতে পারে, মানে দিবে, এরকম তাদের মধ্যে চুক্তি হয়েছে। তো হুতি গোষ্ঠী যেহেতু সৌদি আরবের উপর আক্রমণ করে ফেলেছে, এখন এটার জবাব তুরস্ক পাকিস্তান তারা কি যৌথভাবে হুতি গোষ্ঠীর উপরে অ্যাকশনে যাবে কিনা এই বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষকরা এখন তারা তাদের মতো করে মতামত প্রকাশ করার চেষ্টা করছে। কেউ বলছে যে পাকিস্তান এবং তুরস্ক এই মুহূর্তে যদিও তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে, সামরিক চুক্তি, সেই চুক্তির মূল শর্ত বাস্তবায়ন করার জন্য এখন সরাসরি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তারা যাবে না, কিন্তু পরোক্ষভাবে তারা এই বিষয়টিকে হ্যান্ডেলিং করবে, অর্থাৎ সৌদিকে তারা অস্ত্র দিয়ে এবং গোয়েন্দা তথ্য দিয়ে বা সামরিক প্রযুক্তি দিয়ে তারা সহায়তা করবে, কিন্তু প্রত্যক্ষভাবে তারা সৈন্য দিয়ে বা প্রত্যক্ষভাবে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাওয়াটা, এই যুদ্ধটা জড়িয়ে যাওয়াটা থেকে এখন হয়তোবা তুরস্ক এবং পাকিস্তান যৌথভাবে তারা দূরে থাকার চেষ্টা করবে। যেহেতু ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতাকারী হিসেবে পাকিস্তান তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তুরস্ক এখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই জায়গা থেকে যদি এখন সৌদি আরবের পক্ষ থেকে তারা যদি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তারা অ্যাকশনে যায়, আর সেই অ্যাকশনটা হবে ইরানের বিরুদ্ধে, কারণ ইরান নিয়ন্ত্রিত হুতি গোষ্ঠী। এখন হুতি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া মানে ইরানের বিপক্ষে সরাসরি অ্যাকশনে যাওয়া। তো সেটা হয়তোবা এই মুহূর্তে পাকিস্তান এবং তুরস্ক সেই জায়গা থেকে তারা এখন দূরে থাকার চেষ্টা করবে আপাতত, কারণ মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের এই ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগামী দিনে। তো হয়তোবা তারা সামরিক বাহিনী সরাসরি অ্যাকশনে না গেলেও আপনার পরোক্ষভাবে তারা বিভিন্ন প্রযুক্তি সহায়তা, গোয়েন্দা তথ্য ভিত্তিতে এবং স্যাটেলাইটের মাধ্যমে অথবা আপনার অস্ত্র শস্ত্র দিয়ে তারা সহযোগিতা করবে, কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না। কিন্তু যখন সৌদি আরব তাদের কাছ থেকে অস্ত্র পাবে, তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম পাবে, গোয়েন্দা তথ্য পাবে, তখন সৌদি আরবের অ্যাকশনটা হবে বড় ধরনের অ্যাকশন এবং বড় ধরনের অ্যাকশনে গেলে, বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে তখন এই সৌদি আরবের সাথে ইরানের সাথে তাদের সংঘাতটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও তো একটু ভেবে দেখতে হবে দর্শক। আগামী দিনে আসলে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি যেটা যতটুকু বুঝতে পারছি যে সংঘাতগুলো ক্রমান্বয়ে বড় আকার ধারণ করছে। কারণ এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ইরানের সাথে যে ওমানের সাথে তাদের মধ্যে একটা সমঝোতার চুক্তি হয়েছে, সেই চুক্তির ফলে আবার নতুন করে ইরান তারা শর্ত জড়িয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালী খুলবে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তাদের শর্তগুলো যুক্তরাষ্ট্র বাস্তবায়ন না করবে। এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো জড়িয়ে দিয়েছে সেই শর্তগুলো আসলে কতটুকু যুক্তরাষ্ট্র সেটা পালন করবে বা মেনে নেবে সেটা যুক্তরাষ্ট্রের একান্ত ব্যাপার, একান্তই তাদের মূল ব্যাপার। কারণ আমার তো মনে হচ্ছে যে আগামী দিনে যে ইরানের পক্ষ থেকে যে শর্তগুলো জড়িয়ে দিয়েছে, প্রধান ৫-৬টার মতো শর্ত দিয়েছে, এই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত একটি যেটা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া হয়তো বা এই মুহূর্তে সম্ভব না। আমি পুরো শর্তটা আপনাদের কাছে শেয়ার করছি না, অন্য একটা ভিডিওতে আমি বলছি। তো সেটার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করতে হবে, কিন্তু আমার মনে হয় না যে এই সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে সৈন্য প্রত্যাহার করবে। দর্শক আপনারা কি মনে করছেন যে এই অবস্থানে থেকে আসলে কোনো উত্তোলনের পথ আছে কিনা? তো ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যে অভিযান শুরু হয়েছে, এই অভিযানের ফলে যেটা আশঙ্কা করা হচ্ছে তারা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতগুলো প্রকাশ করবেন। সেই সাথে সাথে নতুন করে যে সৌদির সাথে
ইয়েমেনের যে সংঘাত, সেই সংঘাতটাকে জুড়িয়ে তুরস্ক পাকিস্তান সংঘাতে জড়াবে কিনা, এবং সেই সাথে সাথে যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো পূরণ করবে কিনা বা বাস্তবায়ন করবে কিনা। আর যদি এগুলো না করে তাহলে সেই সংঘাতটা কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, সে বিষয়ে আপনাদের মতামতগুলো কমেন্টসে করে যাবেন। এবং এতক্ষণ আপনাদের ভিডিও থাকার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন চেপে রাখবেন। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে আমাকে জানিয়ে যাবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।